আসসালামু আলাইকুম। চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজ আমি অনলাইন ক্লাসে তোমাদের আন্তর্জাতিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। ইতপূর্বে এ অধ্যায়েরই জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজ বাংলাদেশে জাতীয় আয় পরিমাপের যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটি নিয়ে আলোচনা করব এবং জাতীয় আয় পরিমাপের যে সমস্যাসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমরা জানি জাতীয় আয় পরিমাপের 3টি পদ্ধতি রয়েছে: উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের উক্ত 3টি পদ্ধতির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কেননা আমরা যে পদ্ধতিতেই জাতীয় আয় হিসাব করি না কেন ফলাফল একই হবে, শুধু পরিমাপের 3টি ভিন্ন ভিন্ন পদ্ধতি মাত্র। উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার জন্য আমরা চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্মের আর্থিক মূল্যের সমষ্টি করা হয়। আবার ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের জন্য আমরা একটি দেশের সকল ধরনের ব্যয় হিসাব করি। আবার আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার জন্য উৎপাদন কাজে নিয়োজিত উপকরণসমূহের আয়ের হিসাব করা হয়। এই 3টি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি ভালো কিংবা মন্দ তা বিচার করা সম্ভব নয়, কারণ একটি দেশ তার জাতীয় আয় সহজভাবে গণনার জন্য কখনো উৎপাদন পদ্ধতি, কখনো আয় পদ্ধতি, আবার কখনো ব্যয় পদ্ধতি প্রয়োগ করে। আবার কখনো এই 3টি পদ্ধতি একই সাথে পরিমাপ করে। উৎপাদন ক্ষেত্রসমূহ, বিশেষ করে কৃষিখাত ও শিল্প খাতে উৎপাদন পদ্ধতি প্রয়োগ করা হয়। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যয় নির্ধারণের জন্য ব্যয় পদ্ধতি, আবার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহে যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের আয় যোগ করে আয় পদ্ধতিতে জাতীয় আয় হিসাব করা হয়। কাজেই বলা যায় যে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ একে অন্যের প্রতিযোগী নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করে। বিশেষ করে উন্নত দেশসমূহ, সেসব দেশের মানুষ শিক্ষিত এবং সচেতন, তারা কোনো তথ্য গোপন করে না। আবার উৎপাদন আয় ব্যয়ের সঠিক হিসাবও তারা প্রদান করে। তাছাড়া জাতীয় আয় যারা গণনা করেন তারা যথেষ্ট তথ্য সংগ্রহে দক্ষ এবং উন্নত দেশ হয় দেশগুলোর জাতীয় আয় পদ্ধতিতে জাতীয় আয় গণনা করা যেতে পারে। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে জনগণ আয় ব্যয় ও উৎপাদনের সঠিক হিসাব প্রদান করে না, আর আয় গণনাকারীও ততটা দক্ষ নয়। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উৎপাদন ও ব্যয় সংক্রান্ত প্রাপ্ত তথ্যাদের উপর নির্ভর করা যায় না। তবে বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে যেসব কর্মকর্তা কর্মচারী থাকে তাদের বেতন একটি বেতন বইতে লিপিবদ্ধ থাকে বলে আয়ের সঠিক হিসাব পাওয়া যায় এবং আয় পদ্ধতিতে জাতীয় আয় গণনা করা সহজ হয়। অর্থাৎ বাংলাদেশে জাতীয় আয় গণনার ক্ষেত্রে উৎপাদন পদ্ধতি এবং ব্যয় পদ্ধতির তুলনায় আয় পদ্ধতি প্রয়োগ করা উত্তম, কেননা আয়সমূহ লিপিবদ্ধ করা থাকে বিভিন্ন সরকারি বা বেসরকারি অফিসে। তা সত্ত্বেও আমরা বলতে পারি যে জাতীয় আয় গণনার সকল পদ্ধতিই কম বেশি সমস্যা রয়েছে। কাজেই যে খাতে যে পদ্ধতি ব্যবহার করা সহজ সেই পদ্ধতি প্রয়োগ করা উচিত এবং প্রয়োজনে সবগুলো পদ্ধতি একযোগে প্রয়োগ করেও জাতীয় আয়
পরিমাপ করা যেতে পারে। আশা করি শিক্ষার্থীবৃন্দ, তোমরা জাতীয় আয় পরিমাপের বাংলাদেশে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তা এই আলোচনার মধ্যেই বুঝতে পারবে। এখন আসি জাতীয় আয় পরিমাপের যেসব সমস্যাসমূহ রয়েছে। জাতীয় আয় গণনার যে 3টি পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলোর যে কোনোটি অবলম্বন করে জাতীয় আয় হিসাব করতে গেলে কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়, যা জাতীয় আয় গণনায় সমস্যা তৈরি করে। যেসব সমস্যা তৈরি করে সেগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমত, দ্বৈত গণনা সমস্যা। দ্বৈত গণনা কি? দ্বৈত গণনা হচ্ছে একটি জিনিস দুইবার গণনা করা হয়। অর্থাৎ যখন জাতীয় আয় হিসাব করা হয় তখন একই জিনিসের বাজার দাম একাধিকভাবে জাতীয় আয় গণনায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে গণনাকৃত যে জাতীয় আয় তা প্রকৃত জাতীয় আয়ের থেকে বেশি হয়, যেটা হচ্ছে দ্বৈত গণনা সমস্যা। দ্বিতীয়ত, সঠিক ও নির্ভর তথ্যের অভাব। জাতীয় আয় সঠিকভাবে পরিমাপের জন্য উপযুক্ত নির্ভরযোগ্য পরিসংখ্যানিক তথ্য প্রয়োজন, কিন্তু আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে এসব তথ্যাবলী পাওয়া কষ্টকর। ফলে জাতীয় আয় গণনায় অসুবিধা দেখা দেয়। 3 নম্বর, অবিক্রিত দ্রব্যসামগ্রীর মূল্য নির্ধারণ। একটি নির্দিষ্ট অর্থ বছরে উৎপাদিত দ্রব্যসামগ্রীর সবটুকু বিক্রি হয় না। কিছু দ্রব্য বিক্রিত অবস্থায় থেকে যায়। কিন্তু এক বছরে উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য অন্য বছরে গিয়ে নির্ণয় করা কঠিন। তাই জাতীয় আয়ের সঠিক হিসাব নির্ণয়ে অসুবিধা হয়। ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হচ্ছে মূলধনী যন্ত্রপাতি ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণের কোনো সুনির্দিষ্ট মাপকাঠি নেই। তাই সঠিকভাবে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নিরূপণ করা না গেলেও জাতীয় আয় গণনার সমস্যা হয়। আর্থিক মূল্য নির্ধারণে অসুবিধা। জাতীয় আয় টাকার অঙ্কে প্রকাশ করা হয়, কিন্তু সমাজে এমন বহু পণ্য সামগ্রী ও সেবাকর্ম আছে যা টাকার অঙ্কে প্রকাশ করা যায় না। একটি উদাহরণ দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। যেমন, কৃষক যে ধান পারিবারিক প্রয়োজনে ব্যবহার করে কিংবা পরিবারের মা বোনের সেবাকর্ম প্রভৃতি টাকার অঙ্কে প্রকাশ করা যায় না বলে জাতীয় আয়ের হিসাব থেকে এদেরকে বাদ দেওয়া হয়। যেহেতু বাদ দেওয়া হচ্ছে, সেহেতু গণনাকৃত জাতীয় আয় প্রকৃত জাতীয় আয়ের চেয়ে কম হবে। মূল্য স্তরের ওঠানামা। 6 নম্বর, মূল্য স্তরের ওঠানামা। মূল্য স্তর সবসময় ঠিক থাকে না। মূল্য স্তরের ওঠানামার ফলে অর্থের নিজস্ব মূল্যও পরিবর্তিত হয়। এ কারণে অর্থের মাধ্যমে জাতীয় আয় পরিমাপের সঠিক তথ্য পাওয়া যায় না। 7 নম্বর, আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যও জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে নানারূপ জটিলতা তৈরি করে। যেসব দ্রব্য বর্তমানে অন্য দেশে রপ্তানি করা হয় তা জাতীয় আয়ের হিসাবে ধরা হয় না। আবার যেসব বিদেশি লোক আমাদের দেশে কাজ করে তাদের যে আয় আমাদের জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। আবার আমাদের দেশের লোক যারা বিদেশে কাজ করে তাদের আয় আমাদের জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করতে হবে। 8 নম্বর,
পরোক্ষ কর। পরোক্ষ কর বসালে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। সুতরাং দ্রব্যের বাজার দামে জাতীয় আয় হিসাব করা হলে জাতীয় আয় বেশি হয়ে পড়বে। 9 নম্বর, কর ফাঁকি দেওয়ার প্রবণতা। দেশের জনসাধারণের মধ্যে প্রায়ই কর ফাঁকি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। ফলে তারা প্রকৃত আয় গোপন করে। এরূপ অবস্থায় জাতীয় আয়ের সঠিক হিসাব সম্ভব নয়। হস্তান্তর আয়। জাতীয় আয়ের হিসাব থেকে হস্তান্তর যেসব আয় আছে সেগুলো বাদ দিতে হবে, কারণ উৎপাদন কাজে অংশগ্রহণ না করেও এই সমস্ত আয় পাওয়া যায়। অর্থাৎ হস্তান্তর যে আয়গুলো আছে সেই আয়গুলো উৎপাদন কাজের সাথে সংশ্লিষ্ট নয়। সুতরাং জাতীয় আয় পরিমাপ করার সময় কোনটি হস্তান্তর আয় এবং কোনটি উৎপাদন কার্য দ্বারা আয় সে বিষয়ে নিশ্চিত হতে হয়। দ্রব্যর আকারে মজুরি ও বেতন। 11 নম্বর, দ্রব্যর আকারে মজুরি ও বেতন। যেসব খাতে বিশেষ করে কৃষিতে শ্রমের মজুরি দ্রব্যের আকারে প্রদান করা হয় সেসব ক্ষেত্রে মজুরির প্রকৃত মূল্য বের করা অসম্ভব। ফলে জাতীয় আয় পরিমাপ করা কঠিন। 12 নম্বর, পদ্ধতিগত ত্রুটি। অর্থের মাধ্যমে জাতীয় আয় হিসাব করলে অনেক সময় কৌতুককর অবস্থার তৈরি হয় বা সৃষ্টি হয়। যেমন কোনো স্ত্রীলোককে রাঁধুনি হিসেবে যে বেতন দেয়া হতো তা জাতীয় আয়ের হিসাব করা হয়, কিন্তু মালিক তাকে যখন বিয়ে করলো, বিবাহের পর তাকে কিন্তু তখন আর বেতন দেয়া হয় না। বস্তুতপক্ষে মোট দ্রব্য ও সেবার পরিমাণে কোনো পরিবর্তন না হওয়া সত্ত্বেও এক্ষেত্রে আয় হ্রাস পাবে। 13 নম্বর, লেনদেনের ক্ষেত্রে বিনিময় প্রথা। অনেক সময় লেনদেনের ক্ষেত্রে অর্থ ব্যবহার না করে দ্রব্য বিনিময় করা হয়। যেমন শ্রমিকের মজুরির অর্থের পরিবর্তে দ্রব্যের মাধ্যমে পরিশোধ করা হলো। এতে জাতীয় আয়ে সঠিক হিসাব পাওয়া গেল না। আমরা বলতে পারি, যেমন সে যদি একদিন কাজ করে তাহলে তাকে যদি আমি 5 কেজি চাউল দিই তাহলে এটা দ্রব্যর মাধ্যমে দেয়া হলো। সুতরাং এভাবে দ্রব্যের মাধ্যমে যদি অর্থর পরিশোধ করা হয় তাহলে সঠিক হিসাব পাওয়া যাবে না। 14 নম্বর এবং শেষ নম্বরটা হচ্ছে পেশাগত বিশেষীকরণের অভাব। একই লোক একাধিক পেশায় নিয়োজিত থাকলে পেশাগত বিশেষীকরণের অভাবে তার উৎপাদন বা জাতীয় আয়ে অন্তর্ভুক্ত করা কঠিন হয়, অর্থাৎ ওই লোকের আয়। আমরা জানি বিশেষীকরণ হচ্ছে যে ক্ষেত্রে দক্ষ তাকে সেই কাজ দেওয়া। যদি তা না দেওয়া হয় তাহলে জাতীয় আয়ের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে না, ফলে জাতীয় আয় গণনায় সমস্যা তৈরি হবে। উপরোক্ত সমস্যাগুলো জাতীয় আয়ের গণনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই জাতীয় আয়ের গণনার সময় যথাসম্ভব এই সমস্যাগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে পুরোপুরি বিশুদ্ধভাবে না হলেও মোটামুটি গ্রহণযোগ্য একটি জাতীয় আয়ের হিসাব পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খুবই সহজ আছে। তোমরা পয়েন্টগুলো মনে রাখবে। পয়েন্টগুলো মনে রাখলেই বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।